ডিভোর্সের নোটিশটা হাতে পেয়েই চমকে উঠেছিল সাগরিকা। অফিসের ঠিকানায়? এর মানেটা কি? কেন চাই সিদ্ধার্থ ডিভোর্স? কি তার অপরাধ? অফিস থেকে ছুটে বেরিয়ে এসেই ফোন করে সিদ্ধার্থকে। ক্যান্টিনের করিডোরে দাঁড়িয়ে ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল। ধরল না সিদ্ধার্থ। ক্যান্টিনটা এ সময় পুরো ফাঁকা থাকে। লাঞ্চের প্রস্তুতিতে ব্যস্ত থাকে ক্যান্টিন কর্মীরা। এখানে এখন কেউ আসবে না, সাগরিকা জানে সেটা। একটা চেয়ার টেনে নিয়ে সাগরিকা দু হাতে কপালের রগ টিপে ধরে টেবিলে কুনুইয়ের ভর দিয়ে বসে আছে সাগরিকা। মাথাটা ঝিমঝিম করছে সাগরিকার। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়েছিল ওখানেই। তারপর ক্যান্টিন থেকেই ডিপার্টমেন্ট গিয়ে খবর দেয় ক্যান্টিনের ম্যানেজার। সাগরিকাকে অফিস থেকেই কলিগরা হসপিটালে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে। সব দায়িত্ব অফিস থেকেই নিয়েছে। ডাক্তার বলেছে অতিরিক্ত স্ট্রেস মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এই সময়ে, আর তার 1 সপ্তাহের কমপ্লিট বেড রেস্ট। ভালোই হলো, মনে মনে ভাবল সাগরিকা। নিজের কেবিনেই বেডেই শুয়ে শুয়েই সাগরিকা আবার গভীর চিন্তায় ডুবে যায়। অন্য মনস্ক ছিল বহু সময়। হুঁশ যখন ফেরে তখন দেখল নিজের কেবিনে হাসপাতালের স্টাফ মেয়ে দুটি ইতস্তত করছে, কারণ ওরা বেডশিট পাল্টাবে। আর তখনও শুয়ে আছে সে। সাগরিকা উঠে বসল নিজেই বেডের ওপর। তারপর মেয়ে দুটি ওকে ধরে ধরে ওকে জানালার পাশে গদিয়াটা ইজি চেয়ারে বসিয়ে দিল। কাচের জানালা দিয়ে শরতের ঝকঝকে নীল আকাশের দিকে তাকিয়ে রইল সাগরিকা। মেয়ে দুটি কাজ সেরে যাবার সময় সাগরিকাকে বেডে শুইয়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সাগরিকা আরেকটু সময় বসেই থাকতে চেয়েছে। ওরা বলে গেছে অসুবিধে লাগলে যেন ওই ইজি চেয়ারের হাতলে লাগানো বেলটা বাজিয়ে ওদের সাথে সাথে ডাকে। সাগরিকা কিছুতেই মানতে পারছিল না সিদ্ধার্থের এই রকম একটা ডিসিশন। মাথা কিছুতেই কাজ করছিল না। এটাই সিদ্ধার্থ চাই? সেই সিদ্ধার্থ যার সাথে 1 বছর নয়, 2 বছর নয়, পাক্কা 13টা বছর কাটিয়েছে সাগরিকা, শুধু দুজনের থেকে দূরে থাকতে হবে বলে। দুজনেই কত ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে। সাগরিকার সব হিসেব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। সাগরিকা ভাবতেই চাইছে না এত কিছু, কিন্তু তাও স্মৃতির মেলা সেই ঘুরে ফিরে সাগরিকার অন্তর্মহলটাকে গ্রাস করে নিচ্ছে। যখন প্রথম দেখা সিদ্ধার্থের সাথে, তখন সাগরিকা অ্যাকাউন্টেন্সি অনার্সের ফাইনাল ইয়ারে। ক্লাস ততদিনে প্রায় শেষ। 2-1টা দিন কলেজে যাওয়া বাকি, ফর্ম ফিল আপের আগে। সামনেই বিকম অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা। তখন কড়া নাড়ছে। সাগরিকা লাইব্রেরিতে গিয়েছিল বইপত্র ফেরত দিতে আর লাইব্রেরি কার্ড সারেন্ডার করাতে, কারণ ওটাই নিয়ম কলেজের শেষ পরীক্ষার আগে। তখন সিদ্ধার্থ কি একটা বই খুঁজতে এসেছিল। ইকোনমিক্সের তরুণ হ্যান্ডসাম প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত। এই ভালো লাগালাগির ব্যাপারটা বোধহয় 2 তরফের একসাথেই ঘটেছিল। তারপর বিকম শেষ করে এমবিতে ভর্তি হয়েছিল সাগরিকা। ক্যালকাটা ইউনিভার্সিটিতে MBA শেষ হতেই চাকরি, মোটা মাইনেতে। সাগরিকাও কলকাতাতেই থাকতে চেয়েছে, অন্য শহর ছেড়ে। সিদ্ধার্থ তখন বয়সে তরুণ, দেখতে হ্যান্ডসাম, সম্মানজনক চাকরিতে। কাজেই প্রফেসর সিদ্ধার্থ সেনগুপ্ত কলেজ জোড়া তরুণীদের হাতছাপ। আর সপ্তাহের শেষ দিনে দেখা হলে সাগরিকা চ্যাটার্জি তাই নিয়ে সিদ্ধার্থ সেনগুপ্তর লেগ পুলিং করতেও ছাড়ত না। পাল্টা রসিকতায় সিদ্ধার্থ বলতো, তবে ঠিক আছে, আমিও অ্যানাউন্স করে দিই যে সাগরিকা চ্যাটার্জি নামের এই কলেজে প্রাক্তনী দারুণ স্টুডেন্ট আর তেমনি ডাক সাইটে সুন্দরী, MNCর চাকরে, তার পারমিশন নিয়ে নিই আর একটা প্রেম করা যাবে কিনা। তারপর কফি হাউস কাঁপিয়ে লোকজনকে চমকে দিয়ে দুজনেই ফেটে পড়েছে অনাবিল হাসিতে। দেখতে দেখতে বছর ঘুরেছে, একের পর এক গাঢ় হয়েছে প্রেম। 10 বছর চুটিয়ে প্রেম করে দুজনেরই মনে হয় এবার বিয়েটা সেরে ফেলা দরকার। দুবারই থেকেই মত ছিল এই বিয়েতে। অবশ্য মত না থাকার কারণও কিছু ছিল না। এক শুভ দিনে শুভ লগ্নে শুভ কাজটি সম্পন্ন হয়ে গেল। সাগরিকা চ্যাটার্জি হলো সাগরিকা চ্যাটার্জি সেনগুপ্ত। দুজনের সংসারে ছিল শুধুই আনন্দ আর অপরিসীম ভালোবাসা। 3 বছরের মাথায় সব জটিলতা কাটিয়ে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে আসছে ওদের প্রথম সন্তান। সব কিছু ঠিকঠাক চলছিল। সিদ্ধার্থের পদোন্নতি হলো, ঝাড়গ্রাম সরকারি কলেজের প্রিন্সিপাল। সংসারে খুশির জোয়ার। কিন্তু বিধাতার নির্মম পরিহাসের
খবর শুধু যে তিনিই রাখেন, বজ্রাঘাতের মতো এই খবর। সাগরিকা দুরিয়া উজাড় হয়ে যেতে বসেছে। সাগরিকা এখনও কিছু বলতে পারেনি কাউকে। অফিস থেকেই খবর দেওয়া হয়েছে সিদ্ধার্থকে, ঝাড়গ্রামে সিদ্ধার্থের কলেজে। তবে সাগরিকা জানে না সিদ্ধার্থর কাছে সে খবর পৌঁছেছে কিনা। সিদ্ধার্থর মা বাবা গত হয়েছে বছরখানেক, আর কেউ এমন নেই এখানে শ্বশুরবাড়ির সম্পর্কে যাকে এই মর্মবিদারক কথাটি সাগরিকা জানাতে পারে। সাগরিকার বাবা মাও এখন ভাইয়ের সংসারে, 7 সাগর পেরিয়ে দূর দেশে মেয়ের সৌভাগ্যের উদযাপনে ব্যস্ত। সবই তো ঠিক ছিল। ঝাড়গ্রামে গেছে সিদ্ধার্থ মাত্র কয়েক মাস। কাজের দায়িত্ব বেড়েছে, সপ্তাহান্তে ফেরে। যাতায়াতের দূরত্ব নয়, কোয়ার্টারেই থাকে। তাই সাগরিকা কাজের লোকজনের সাহায্য নিয়েই থাকে কলকাতায়। নিজের চাকরিটাও আছে। এত কিছুর মধ্যেও তো কোনোদিন ভালোবাসার এতটুকু অভাব বোধ হয়নি। তবে হঠাৎ কি এমন হলো? কোনো নতুন সম্পর্ক? আর ভাবতে পারছে না সাগরিকা। বেল বাজিয়ে নার্সকে ডাকলো। বেডে শোয়ার পরে সাগরিকার পেটে কি হলো? কুইকেনিং, বাচ্চা প্রথমবার নড়ল সাগরিকার পেটে। নার্সকে বলতে হেসে সে অভিনন্দন জানালো। সাগরিকা তো অতটা উচ্ছ্বাসিত হতে পারছে না। মিস করছে ও সিদ্ধার্থকে প্রবলভাবে। বুকের ভেতরটা উথাল পাথাল। কলিগরা এসেছিল 1 সপ্তাহ পরে সাগরিকাকে বাড়িতে পৌঁছে দিতে। সিদ্ধার্থর সাথে কোনো যোগাযোগ করা যায়নি। শেষ পর্যন্ত ঝাড়গ্রামে গিয়ে কলেজে খোঁজ নিয়ে জানা গেছে সিদ্ধার্থ 2 মাসের জন্য ছুটি নিয়েছে। চার্জ হ্যান্ডওভার করে গেছে আগের সপ্তাহেই। কোয়ার্টার ছেড়ে দিয়েছে ছুটিতে যাওয়ার আগে। সাগরিকা মনটাকে শক্ত করেছে, মনে মনে গোছাচ্ছে নিজেকে। ট্যাক্সি নিয়ে সোজা বেহালার বাড়িতে। বাড়ির গেটে তালা। ঠিক সাগরিকা সেদিন অফিসে যাওয়ার সময় যেভাবে বন্ধ করে গিয়েছিল। সাগরিকার ব্যাগেই চাবিটা থাকে সব সময়। সিদ্ধার্থের কাছেও থাকে ডুপ্লিকেট চাবির সেটটা। সাগরিকার ব্যাগ থেকে চাবি নিয়ে ওর কলিগ মৌসুমি আর জয়ন্তই সেটা দিয়ে তালা খুলে ভেতরে ঢোকে। ওদের পেছনে সাগরিকা। সাগরিকাকে পৌঁছে দিয়ে ওর কলিগরা কিছুক্ষণ বসে। কাজের লোকেদের ফোন করে ডেকে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে থেকেই সাগরিকার বুকটা কেমন ধুকপুক করছে। ঘরে ঢুকে দেখছে ঘরের জিনিসপত্র যেটা যেখানে যেমন রাখা ছিল তেমনি আছে। কোথাও কোনো ছন্দপতন নেই। কোথাও কিছু দেখে বোঝার উপায় নেই যে এই সাজানো গোছানো সংসারটাই ভেঙে যেতে চলেছে। কেন, কিভাবে এরকম হয়ে গেল হঠাৎ? কোর্টে তো আসবেই সিদ্ধার্থ নিশ্চয়ই। তখনই তো জানতে পারবে কি অপরাধে এমন শাস্তি দিতে চাই তাকে। না জানা পর্যন্ত শাস্তি হবে না। কিন্তু কি আশ্চর্য, কোর্টেও এলো না সিদ্ধান্ত। 2 মাসের ছুটিও শেষ হয়েছে সিদ্ধার্থর, কিন্তু ঝাড়গ্রামেও সে ফেরেনি। সাগরিকা ভাবে কেমন করে যেন তার একান্ত আপন মানুষটা তার জীবন থেকে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। ধীরে ধীরে সব জানাজানি হয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, কলিগরা, বন্ধুবান্ধব সবাই বলেছিল সাগরিকাকে ও যেন সিদ্ধার্থকে ভুলে যায়। পারেনি সাগরিকা, চায়ও নি। নতুন করে সে জীবন শুরু করেছে ঠিকই, বাঁচতে তো হবে, কিন্তু সিদ্ধার্থ স্মৃতিকে আঁকড়ে ধরেই। এভাবে কেটে গেছে আরও 7-7টি বছর। আজ সিদ্ধার্থ আর সাগরিকার ছেলে রাহুলের জন্মদিন। ছুটি নিয়েছে সাগরিকা আজ। ছেলের সাথেই থাকবে সারাদিন। সকাল থেকে ফোনের পর ফোন, ফুলের তোড়া আর উপহারে ভর্তি রাহুলের ঘর। জমজমাট খুশি সন্ধ্যাবেলার ছোট্ট ঘরোয়া পার্টিতে। 8টা বাজতেই রাহুলের বন্ধুরা সব ফিরে গেছে। সবাই ছোট তো, কাজের লোকজনেদেরও ছুটি দিয়ে দিল সাগরিকা। সবাই ক্লান্ত, বিশ্রাম দরকার সবারই। আজ সারাদিনের ব্যস্ততায় এখনও পর্যন্ত খবরের কাগজটা দেখার সময় পায়নি সাগরিকা। রাহুল ঘুমিয়ে পড়েছে। সারাদিনের হুটোপুটিতে ক্লান্ত ছেলেটা সাগরিকার ঘরেই শুয়ে পড়েছে। ছেলের মাথায় চুল বিলি করে কাটতে কাটতে এতক্ষণে একটু ফাঁকা সময় পেয়েছে সাগরিকা। খবরের কাগজটা খুলেছে সাগরিকা। 3য় পাতার কোণটায় চোখ পড়তেই চমকে ওঠে ও। এসব কি লিখেছে? ক্যান্সার ফাইটারদের জন্য একটা সংগঠন, ফান্ড, বিশাল তার কর্মকাণ্ড গোটা দেশ জুড়ে। সামিল অসংখ্য সাধারণ মানুষ। ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির থেকে শুরু করে ক্যান্সার ফাইটারদের পরিবারের সদস্যদের মনোবল বাড়ানোর ওয়ার্কশপ ইত্যাদি। সংগঠনের মূল অফিস ভোপালে, তবে সারা দেশেই রয়েছে তার শাখা, এমনকি কলকাতাতেও। সংগঠনের প্রতিষ্ঠা ও কর্ণধার সিদ্ধার্থ সেনগুপ্ত।
সমাজসেবায় ব্যক্তিগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদানের কারণে রাষ্ট্রপতি পুরস্কারের জন্য নির্বাচিত। দু চোখ জলে ভরে ওঠে সাগরিকার। আজই রাত 9টায় টিভিতে কলকাতারই এক চ্যানেলে একটা লাইভ ইন্টারভিউ রয়েছে সিদ্ধার্থর। ঘড়ির দিকে তাকিয়ে সাগরিকা দেখে 9:08 হয়ে গেছে। ঝটিতি বিছানা থেকে নেমে রিমোটটা হাতে নিয়ে টিভিতে নির্দিষ্ট চ্যানেলে চালায় সাগরিকা। তার হাতটা থরথর করে কাঁপছে, গলা বুঝে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। সাগরিকা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে টিভির পর্দায় সিদ্ধার্থর দিকে। সেই চওড়া কপাল, সেই মোটা ফ্রেমের চশমার পিছনে উজ্জ্বল বুদ্ধিদীপ্তি দুটো চোখ, টিকালো নাক, আর তারপর থেকে মুখের নিম্নাংশ কালো একটা কভারে ঢাকা। সাগরিকা উত্তেজনায় এক হাত মুঠো করে বিছানার চাদর খামচে ধরেছে। ব্যক্তিগত জীবন সম্পর্কে সঞ্চালকের প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলল, আমার আজ একজনের কাছে ক্ষমা চাওয়ার আছে। আমি আমার স্ত্রী সাগরিকার কাছে ক্ষমা চাইছি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি। আজ আমি নিঃশর্ত ক্ষমা চাই তার কাছে। সে প্রতি মুহূর্তে বিরোধিতা করেছে আমার সিগারেট খাওয়ার, মুখ থেকে টেনে নিয়ে ফেলে দিয়েছে সিগারেট, কিন্তু আমি শুনিনি তার কথা। ফল পেয়ে গেলাম। চেন স্মোকার আমি। ক্যান্সারে আক্রান্ত হলাম। আমাদের সন্তান আসছে তখন। কি করে শোনাতে পারতাম ওকে এই দুঃসংবাদ? ওকে একা ছেড়ে দিলাম। আমার বিশ্বাস ছিল ও ঠিক পারবে আমাদের সন্তানকে একলাই এগোতে। ওকে মানসিকভাবে শক্ত করার জন্য সরে গেলাম ওর জীবন থেকে। সব ছেড়ে ছুড়ে দূরে দক্ষিণ ভারতে সামান্য সঞ্চয় করে সঙ্গে করে দীর্ঘ সে লড়াই, মুখে গলায় বাসা বাঁধা শত্রুকে ধ্বংস করার জন্য। মুখের অর্ধেকটা বাদ হয়ে গেল, বিভৎস গলার ফুটো। তারপরও জিতে গেলাম লড়াইটা, সাগরিকার আর আমাদের অনাগত সন্তানের ভালোবাসার টানে। এর পরের কথাগুলো আর সাগরিকার কানে ঢুকছিল না। সিদ্ধার্থ এত ভুল বুঝেছিল তোমাকে শোভায়। আমরা তো আশায় ছেড়ে দিয়েছিলাম তোমার আশার। প্রতিদিন প্রতি মুহূর্ত গত 7 বছর ধরেই। ছেলে রাহুলকে জড়িয়ে ধরে সাগরিকার বুক ভাঙা কান্নায় রাহুলের জামা ভিজে গেছে। রাত প্রায় 12টা। ছেলের পাশেই সাগরিকা শুয়ে আছে, ঝড়ের পরে শান্ত প্রকৃতির মতো। মোবাইল বাজছে, অচেনা নাম্বার থেকে। এত রাতে আর কে হবে? উঠে বসে সাগরিকা ধরল ফোনটা। ওপাশে সিদ্ধার্থ। যদি ক্ষমা করতে পারো তবে আবার। শেষ করতে দিল না সাগরিকা। এক্ষুনি ফিরে এসো, এক্ষুনি চাই তোমাকে। বাকিটা ঢাকা পড়ে গেছে কান্নায়। রাহুলকে ঘুম থেকে তুলে সাগরিকা ফোনটি ছেলের হাতে ধরিয়ে দেবার আগে বলল, আজ ছেলের জন্মদিনের সেরা উপহারটা নিজের হাতে দাও ছেলেকে। হতভম্ব রাহুল ফোন কানে চেপে ধরে ছেলের মুখের হাসি, চোখে জল। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ বাবা, এক্ষুনি বাড়িতে চলে এসো বাবা। আর পারল না রাহুল, ডুকরে কেঁদে উঠল। সাগরিকা ছেলেকে বুকে চেপে ধরে ফোনটা নিয়ে সিদ্ধার্থকে বলে, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। ফোনের দুই প্রান্তের দুই প্রেমী কথা হারিয়েছে, কিন্তু প্রেম যে কখনো হারায় না। প্রেম সবসময় অবিনশ্বর। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।